আজরাফের কথা শুনে লজ্জায় কাচুমাচু হয়ে গেল নাজিবা। স্বামীর পাশেই তার দাতি শাশুড়ি বসা। তিনি নাতি ও নাত বউয়ের মধ্যকার কথা শুনতে হবে ভেবে চটজলদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যান। আকবর তো রুম থেকে বেরিয়েছে, 2-3 সময় পার হবে। কুসুমা ভাবি কাজের কথা বলে চলে গেল। খাদিজা বেগম নাত বউয়ের কাছে গিয়ে বলেন, নাতবউ, স্বামীর খেয়াল রেখো। দাদুভাই ছোট থেকে জ্বর আসলে হুঁশ জ্ঞানহীন হয়ে পড়ে, তখন কি করে তার মনে থাকে না। জ্বরের ঘরে বেশি পাগলামি করলে আমাকে না হয় তোমার আকবর ভাইকে ডাক দিও। নাজিবা দাদির কথায় মাথা নেড়ে সায় দেয়। দাদের চলে যেতেই নাজিবা দরজাটা লাগিয়ে আজরাফের পাশে ঘোমটা ফেলে বসল। আজরাফের মাথায় জলপট্টি দেওয়া। সে তার পাশে সুন্দরী এক মেয়েকে বসতে দেখে থমকে যায়। গলায় কাঁপন লাগে তার। স্বামীর শরীরে কাঁপন দেখে অবুঝ নাজিবা তার হাত স্বামীর বুকের উপর চেপে ধরে। এমত অবস্থায় আজরাফ সেই হাত খামচে ধরে। ব্যথায় চোখে জল চলে আসে নাজিবার, তবু হাত সরাতে মন চাইল না তার। আজরাফ মোহাবিষ্ট গলায় বলে, তুমি কি পড়ি? না, তুমি পড়ি না, তুমি তো টকটকে লাল পড়ি। আচ্ছা, তোমাকে যদি চিমটি দেই তুমি কি পালিয়ে যাবে? আজরাফের বাচ্চা বাচ্চা কথায় নাজিবার হাসি পাচ্ছে। সে জানতো জ্বরের ঘরে মানুষ আবুল তাবুল বকে, তাই নিজের হাসিকে মোটেও আজরাফের সামনে প্রকাশ করছে না। আজরাফ কী ভেবে যেন নাজিবার হাত সরিয়ে দেয়। এ দেখে নাজিবা ভ্রু কুচকে তাকায়। আজরাফ মুখ ফুলিয়ে বলে, এই মেয়ে, তাবাসুম কই? ও তো আমার জ্বরের কথা শুনলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছ। জানো, ও আমাকে এত এত ভালোবাসতো। ওর কান্না দেখে আমিও তাকে ভালো। ঠাস করে স্বামীর গালে চর লাগায় নাজিবা। পুরো কথা সম্পূর্ণ হতেই দিল না তার। বউয়ের সামনে বর্ণালীকে ভালোবাসার কথা বলছে, কত বড় সাহস তার। চরের করাঘাতে হুঁশ ফিরল আজরাফের। জ্বরের ঘরে মাতলামি করা তার ছোটবেলার স্বভাব। মুখটা কান্নার মতো করে নাজিবার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে যায় আজরাফ। নাজিবা হা করে দেখে রইল। স্বামীর অভিমানী চেহারা বুঝি এমনই দেখায়। একদম 9-10 বছরের বাচ্চার মতো লাগছে তার স্বামীকে। আকস্মিক হাঁচির শব্দে নাজিবার চোখ ফিরিয়ে নেয়। আজরাফে নাকে টিস্যু চেপে হাঁচি দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে স্বামী নাক মুখ মুছিয়ে দিয়ে শার্ট খুলতে নিলে নাজিবার হাত টেনে বুকে জড়িয়ে নেয়। স্বামীর বুকে ঠাঁই পেয়ে প্রশান্তি অনুভব করছে সে। আজরাফ লাজুক গলায় বলে, ছি ছি, বিবিজান বুঝে আমার ইজ্জত হনন করতে চাও? আজরাফের স্বাভাবিক কথায় চমকে গেল সে। মাথা ওঠাতেই খেয়াল করলো আজরাফ ঘুমিয়ে আছে। তবে ঘুমের ঘোরে বোধহয় বেখেয়ালি কথাটি বলেছে ভেবে চুপটি করে কম্বল টেনে নেয় দুজনের শরীরে। চোখ বুঝতেই দূর মানবী শরীরের উষ্ণতায় আজরাফ শক্ত করে নাজিবার ছোট্ট দেহটিকে আঁকলে নেয়। সে তার মনের অজান্তেই জড়িয়ে যাচ্ছে বিয়ে নামক বন্ধনে। ফজরের আজানে নাজিবার ঘুম ভেঙে গেল। ধরফড়িয়ে উঠে আজরাফের শরীরের তাপমাত্রা চেক করে। শরীর স্বাভাবিক আর ঘাম দিচ্ছে দেখে তার বুকের উপর থেকে ভারী বোঝা নেমে যায়। ঘুমন্ত স্বামীকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে নাজিবা উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। ঘুমে ঘুরে আজরাফের পানির পিপাসা লেগে যায়। আড়মোড়া হয়ে উঠতে নিলেই তার মাথায় চাপ পড়ে। পরক্ষণে আশপাশ খেয়াল করে দেখে সে তার রুমের বিছানায় শুয়ে আছে। বেডসাইড টেবিলে জলপট্টি দেখে বুঝতে পারল সমুদ্রে পড়ার কারণে জ্বর এসেছে। কিন্তু জলপট্টি কে দিচ্ছে জানার জন্য সে চোখ ঘুরিয়ে দেখতে পেল সুন্দর সুশ্রী নামাজরত এক মানবীকে, যে কিনা মনোযোগের সহিত নামাজে মোনাজাত করছে। তার সুশ্রী মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল সে। এ কোন পরী তার ঘরের মধ্যে নামাজ পড়ছে? ভুল করেও কেউ তার রুমে ঢুকতে পারে না, তাহলে এই পরীটি বুঝি 7 আসমান থেকে এসে তার জন্য দোয়া করছে? মনে নানান প্রশ্নের মাঝে তার চোখ অন্যদিকে সরে যায়। সে খেয়ালই করেনি তার চক্ষু আড়ালে নাজিবা ঘোমটা টেনে পূর্বের মতো রূপ নিয়ে স্বামীর বিছানায় কিনারে গিয়ে দাঁড়ায়। গলা ছেড়ে স্বামীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। কাশির শব্দে আজরাফ ধ্যান ফেরে দেখে তার চারপাশে নাজিবা মেয়েটি ছাড়া অন্য কেউ নেই। তাহলে কি তার মনের ভ্রম ছিল? ব্যাপারটা ঘেটে দেখতে সে নাজিবাকে জিজ্ঞেস করে, এখান থেকে পরীটা কোথায় গেল? এখানেই নামাজ পড়ছিল সামনে, হঠাৎ কই গেল? তুমি কাউকে দেখছিলে? তার ব্যাপারেই জিজ্ঞেস করছে তা বুঝতে পারল নাজিবা। সে বিয়ের পর বাসর রাত থেকে শুরু করে এখন অবধি তার মুখমণ্ডল আজরাফের সামনে প্রকাশ্যে আনেনি।
সে চায় তার স্বামীকে রূপের নয় গুণের জালে ফাঁসাতে। রূপের জালে অনেক মেয়েই ফাঁসাতে পারে, সে না হয় ইউনিকভাবে চেষ্টা করলো তার গুণ দিয়ে স্বামীকে প্রেমে ফেলার। কথাটি ভেবে এই ঘুমটার আড়ালে মুচকি হাসলো, তবুও মুখে কাঠিন্য বোধ এনে বলে, এই যে পণ্ডিত মশাই, ভোর সকালে কি গাঞ্জা খেয়েছেন? দেখে তো মনে হয় না ভদ্রঘরের ছেলে। চাইপাশ গিলে রাত বিরেতে বমি করে ভাসানোর স্বভাবও দেখি আছে। তো এইভাবে কত মেয়ের বুকের জ্বালা মিটিয়েছেন একটু জানতে পারি? ধপ করে আগুন জ্বলে উঠল আশরাফের মাথায়। মনে পড়ে গেল বিকালের ঘটনা। তাকে ব্রিজ থেকে সমুদ্রের কিনারায় ফেলেছিল তার বউ। এ প্রতিশোধ সে নেবেই, তবে পরিস্থিতি সামাল দিতে সে ভ্রু কুচকে বলে, দেখো, মাথা ব্যথা করছে আমার। তোমার সাথে আলগা পিরিতি মেরে ভোর সকালে মুড নষ্ট করার কোনো রূপ ইচ্ছে নেই। তোমার কাজ শেষ হলে যাও, বের হও রুম থেকে। বাহ বাহ, রাতে কাছে পেয়ে চুমাচুমি করে এখন বের করা হচ্ছে তাই না? দাঁড়ান, এখনই আপনার বের হওয়া বলা বের করছি আমি। বলেই নাজিবা অসুস্থ আশরাফের কোলের উপর চড়ে বসলো। হতভম্ব হয়ে গেল সে। চোখ ছোটো ছোটো করে নাজিবাকে ঠেলে ফেলতে নেওয়ার পূর্বেই তার গলায় সচল হাতে চিমটি দেয় জোরে। আহ করে চিৎকার করে ওঠে আশরাফ। কোল থেকে ফেলে দেয় নাজিবাকে। ভাগ্য সহায় ছিল বলে সে পড়ল শক্ত বালিশের উপর। চমকে তাকিয়ে দেখে আশরাফের সঙ্গে হাতাহাতির কারণে বিছানায় দুটো বালিশ ফ্লোরের উপর পড়ে গিয়েছিল। নিজের ব্যাক সাইড ধরে খুশির ঠেলায় বলে, আলহামদুলিল্লাহ, জল্লাদ করলার ধাক্কায় পাছা ভাঙেনি, না হলে ইহকালে আর বিছানার থেকে উঠতে হতো না আমার। পরক্ষণে রাগান্বিত চোখে আশরাফের দিকে তাকিয়ে বলে, এই করলা ওই করলা সাদা কাওয়ার শোকাহত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পান নাই বলে কি আমি কিডনি নেওয়ার জন্য পাছা ভেঙে দেবেন? আপনাকে কিন্তু বলে রাখতেছি, আমি যদি পাগল হই আপনাকেও পাগল বানিয়ে দেব। আশরাফ শেষের কথাটি শুনে বিড়বিড় করে বলে, তুমি পাগল তো আগেই ছিলে, এখন মনে হচ্ছে আমার নিজের জন্য পাগলা গারদে সিট বুকিং দিতে হবে। ওই করলার বাচ্চা, ফিস ফিস না করে ঘুমান না। ওই আধমরা শরীর নিয়ে তো কর্মের কিছু করতেই পারবেন না। তার চেয়ে ভালো ঘুমান না, জেগে থেকে কি আন্ডা পারবেন? এই মেয়ে, তোমাকে না বলেছি চপাট চপাট মুখ না চালাতে? একদম মুখ ভেঙে দেব। বেয়াদব মেয়ে, স্বামীর সাথে কেমনে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকু জানো না। বাবা মার থেকে দেখছি কোনো শিক্ষাই পাওনি। যত সব ম্যানারলেস গাইয়া আমার কপালে উড়ে এসে জুড়ে বসে। আল্লাহ ভালো জানেন কি শিখেছ ছোট থেকে। কথাটুকু বলে আজরাফ বিছানা থেকে নেমে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ে। নাজিবা স্তব্ধ চোখে ওয়াশরুমের দিকে তাকায়। তার পুরনো ক্ষতকে জাগিয়ে তোলার জন্য এই কথাগুলোই যথেষ্ট ছিল। বিনা বাক্যে সে তার স্বামীর রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বিছানার নিচ থেকে তার সুটকেস বের করে, যেখানে তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর সাক্ষী স্বরূপ এক অ্যালবাম রাখা। ছোট ছোট শার্টও রাখা আছে। নীরবে অ্যালবামটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সে। চারপাশের দেওয়ালের ব্যতীত বাইরে কারো সেই কান্নার শব্দ শোনার উপায় নেই। অ্যালবাম খুলতেই নাজিবা তার মায়ের হাস্যোজ্জ্বল ছবি দেখতে পায়। বাবার সাথে তার মা দাঁড়িয়ে আছে, হাতে দুপাশে ছোট ছোট বাচ্চা। একজন বাবাকে আরেকজন তার মাকে জড়িয়ে রেখেছে। সে তাদের দিকে চেয়ে বলে, তোমরা নেই তো কি হয়েছে, আমি আমার মতো তাকে খুঁজে শাস্তি দেবই। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে হওয়া কর্মের শোধ তুলবই। কথাটুকু বলে অ্যালবামটি বুকে জড়িয়ে শুয়ে পড়ে। সারা রাত স্বামী সেবার পর হালকা প্রশান্তির ঘুমিয়েছিল তার বুকে। কিন্তু স্বামীর মুখে তীক্ষ্ণ কথা শুনে মেয়েটির মন খারাপ হয়ে যায়। অভিমানী মন নিয়ে সে ঘুমিয়ে পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে বেশ হালকা লাগছে আজরাফের শরীর। গিজার অন করা দেখে একবারে কুসুম গরম পানি দিয়ে গোসল করেছে। মন মেজাজ ঠান্ডা হাওয়ায় সে পরনের কাপড় ঠিকঠাক করে রুমের মধ্যে চোখ বুলিয়ে নেয়। মেয়েটিকে রুমের মধ্যে না পেয়ে পাত্তাই দিল না। মাথার চুলগুলো ঝেড়ে ফাইল নিয়ে বসলো, যেগুলো তার কতদিনে চেক করে শেষ করার কথা ছিল। স্যার উঠুন, আপনার শরীর থেকে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে। মলি রক্তের উপর শুয়ে থাকা লোকটির ঘুম ভাঙিয়ে দেয় নার্সটি। লোকটি আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়।
ফ্লোরের উপর চোখ বুলিয়ে দেখলো লাশটির ছিটে ফোটাও নেই। বাঁকা হেসে নার্সটির দিকে তাকায়। নার্সটি স্বাভাবিক আচরণ দেখেই বুঝতে পারল মেয়েটি রুমের মধ্যে কোনো লাশ দেখতে পায়নি। তথাপি রুম যেমন ছিল তেমন থাকায় ভয়হীন কণ্ঠে তার ঘুম ভাঙিয়েছে। লোকটি সোজা গোসল করতে চলে গেল, কেননা তার রক্ত মাখা হাত কেউ দেখতে পেলে কেলেঙ্কারি হতে পারে। হতে পারে। সে জানে তার পরনে শার্টটি মহিলাটি ছাড়া আর কেউ পরায়নি, তাই সে গোসল সেরেই মেডিসিন সমেত ইঞ্জেকশন নেবে। নার্সটি অবাক চোখে লোকটির স্বাভাবিক আচরণ দেখে তৎক্ষণাৎ তার ম্যামের কাছে ছুটে যায়। মহিলাটি তখন তসবিহ হাতে নিয়ে ধ্যান করছিল। মহিলাটির হাবভাবও কেন যেন খুব ভয়ঙ্কর মনে হয় নার্সের কাছে। কেননা মহিলাটি লাল রঙের শাড়ি পরেই ধ্যানমগ্ন হয়। এখনও সেই রূপে তসবিহ গুনছে। নার্স কিছু বলবে তার আগে সে তার পেছনে কারো গরম নিঃশ্বাসের আভাস পায়। ভয়ে বুক ধরফরিয়ে ওঠে তার। সে কাঁপা নজরে পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু যেই সামনে তাকলো বিকৃত ভয়ানক রক্তাক্ত মুখোশটি দেখে চোখ বুঝে চিৎকার দিয়ে ওঠে। আকস্মিক কারো স্পর্শে সামনে তাকিয়ে দেখলো মহিলাটি ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। নার্স তার দেখা দৃশ্যপট শুনিয়ে দেয়। মহিলাটি হেসে বলেন, মারে, বুঝেছি তোর ওপর কাজের চাপ বেশি। চোখে ভুলভাল দেখে তোর মনে ভ্রম জাগছে। এক কাজ কর, আজকের মেডিসিন ইনজেকশন দেওয়ার পর বাসায় চলে যা। তোকে 7 দিন ছুটি দিলাম। আর এই নে খাম, এখানে 5,000 টাকা আছে। হাফ তোর বেতন, বাকি হাফ তোর জন্য টিপস। নার্সে নিজেকে সামলে মাথা নেড়ে লোকটির রুমের দিকে চলে যায়। মহিলার হাসি মুখ উধাও হয়ে যায়। সেই চেহারায় ভর করে একরাশ চিন্তা। মনে মনে নিজেকেই প্রশ্ন করেন, মেয়েটি কি কিছু বুঝতে পেরেছে? যদি বুঝে থাকে তাহলে এর পরিণতিও সেই রাতের লাশটার মতো হবে। ভেবেই বাঁকা হাসলেন তিনি। লোকটি গোসল সেরে উদাম শরীরে ট্রাউজার পরে রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে। হাতে তার হারানো মেয়েটির ছবি। নার্স এসে কাপা হাতে আগের দিনের মতো মেডিসিন ইনজেকশন দিয়ে বেরিয়ে যায়। লোকটি তার রুমের টিভি চালু করে। দেখতে পেল ডক্টর সিফাত হাসানের আকস্মিক মৃত্যুর খবর টেলিকাস্ট করা হয়েছে। এই দেখে সে রুম কাঁপিয়ে হাসতে লাগে। মহিলা নিজের রুম পর্যন্ত হাসির শব্দ শুনতে পেলেন। চিন্তাভাবনা দূরে ঠেলে তিনিও টিভি চালু করেন। হারানো মেয়েটির চিকিৎসাধীন ডক্টর সিফাত হাসানের মৃত্যুর কারণ কী হতে পারে এ নিয়ে খবরের ছড়াছড়ি চলছে। তিনি দেখে মৃদু হেসে টিভি অফ করে পুনরায় ধ্যান করতে লাগলো। আজরাফ নাস্তার টেবিলে সবাইকে দেখতে পেলেও তার নামে মাত্র বউকে সামনে না দেখে ভ্রু কুচকায়। কুসুমা ভাবি আজরাফের প্লেটে জেল লাগানো ব্রেড রেখে প্লেটের পাশে স্যালাড আর কর্ন স্যুপের বাটি এগিয়ে দেয়। ভাবির কাছ থেকে নাস্তা পেয়ে সে কিছুটা ইতস্তত বোধ করে, কারণ আগের দিন তার নাস্তা নাজিবা দিয়েছিল। আজ খাওয়ার টেবিলে মেয়েটি নেই দেখে তার অস্বস্তি লাগছে সবার সঙ্গে খেতে। আকবর বন্ধুর ভাবভঙ্গি দেখে শয়তানি হাসে বলে, বন্ধু বুঝি তার ফ্রাইড রাইসকে খুব মিস করছে। হ্যাঁ, এত সুস্বাদু নাস্তা রেখে চোরের মতো কিচেনের দিকে নজর দিচ্ছে দেখি। হ্যাঁ, বাট মাই ওয়াইফ অলসো কুক বেটার। ওকে, দিস অলসো ডেলিসিয়াস, ইয়াম্মি। স্যুপের বাটি থেকে এক চুমুক খেয়ে শেষ কথাটি বলে আকবর। খাদিজা বেগম স্যুপ শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছতে থেকে নিজের নাতিকে লক্ষ্য করছে। গত রাতের পর থেকে আজরাফ একটু হলেও তার নাত বইয়ের শূন্যতা অনুভব করছে। তিনি আকবরের দিকে মিথ্যে রাগের নজরে চেয়ে বলেন, আকবর বেটা, এটা কিন্তু ঠিক না। দাদু ভাইয়ের সাথে মজা করলে পেছন থেকে বাঁশ দেবে। কুসুমা ভাবি হেসে ফেলল। আজরাফের অবস্থা সত্যি নাজেহাল এখন। এরা যে মেয়েটির সাথে তার নাম টেনে টিচ করছে তা বেশ বুঝতে পেরেছে। তাই বুদ্ধিমানের মতো নিশ্চুপে নাস্তা খেতে লাগলো। সামনে তার মনে প্রশ্ন জাগে, বিয়ের পর থেকেই দেখছি মেয়েটা আমার আগে পিছে ঘুরে চপাট চপাট মুখ চালাতে পছন্দ করত। আজ কি এমন হলো যে সামনেও এলো না? যাক, বাদ দিই। আমার কি, মেয়েটার পাগলামি থেকে রেহাই পেলেই শান্তি। এমনি তার মনে প্রশ্ন জাগে। নিজের মন গড়া ভাবনা ইতি টেনে সে নাস্তা শেষ করে ফেলল। আকবরের কাছে গিয়ে তার কান মলা দেয়। বেচারা বউয়ের লোভনীয় কামড়ে একটুখানি চিমটি দিতে চেয়েছিল। জল্লাদ বন্ধু তাও হতে দিল না। বেচারা আহ আহ, ছাড় বেটা, কান ছিঁড়ে ফেলবি নাকি, ছাড় বলে দুষ্টুমি করছে। কারণ আজরাফ কান ছেড়ে দিয়েছে তখনই যখন আকবর চোখ বন্ধ করে মৃদু চিৎকার দিয়েছিল। কোনোরূপ ব্যথা অনুভব না করে চোখ খুলে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। লজ্জায় হে হে হেসে গাড়ির দিকে ছুট লাগায়।
আজরাফ মৃদু হেসে চোখে সানগ্লাস পরে দরজার কাছে গিয়ে থেমে যায়। পেছনে মোড়ে তার রুমের মুখোমুখি রুমটির দিকে 3-4 মিনিট স্থির দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু দরজা খুলছে না দেখে সে ভাবনা সরিয়ে ফেলতেই মৃদু মাথা ঝাঁকিয়ে গাড়িতে উঠে চলে যায়। জানালার বাইরে স্বামীর গাড়ি চলে যেতে দেখেই স্বস্তি পেল নাজিবা। পরক্ষণেই তার শরীরে কাঁপন শুরু হয়। সে তৎক্ষণাৎ টিভি অফ করে দেয়। নিজেকে গুটিয়ে নিতে আলমারির বাঁদিকে গিয়ে বসে পড়ে। ড্রেসিং টেবিলে পানির গ্লাস রাখা ছিল। সে কাঁপা হাতে গ্লাসটি নিয়ে মুখে নেয়। এক ঢোকে পানি খেয়ে নিজেকে সামলাতে হাতের কবজিতে কামড়ে ধরে। দ্রুত বুকে শান্তি পেল, কিন্তু চোখে ঝাপসা দেখা অজ্ঞান হয়ে যায়। তখনই বিবিজান, আপনাকে তো ভেজা শাড়িতে সুপার মডেল লাগছে, একদম জিরো ফিগারের নায়িকা। কিন্তু মাঝে মাঝে আপনার মুখে ঘোমটা মানাচ্ছে না। কিন্তু বিবিজান, আপনি চিন্তা করিয়েন না, আমি স্বামী হয়েছি কি করতে, আমি সরিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে এই কথাটি বলে আফরাজ নাজিবার ঘোমটায় হাত দেয়। চমকে গেল সে। বাথটাবের সামনে আজরাফ দাঁড়িয়ে আছে। সে চাইলেও তাকে পেরিয়ে পালাতে পারবে না, কিন্তু নাজিবা মোটেও চাইছে না তার চেহারা আজরাফকে দেখাতে। বিধায় সে ইচ্ছাকৃত নিজের ঘোমটাটাকে হ্যাঁচকে টান দেয়, যার কারণে ফ্লোরের সাবানের পানিতে আজরাফের পা লেগে যায়। পা পিছলে একেবারে নাজিবার বাহু ধরে বাথটাবের উপরে উপড়ে পড়ে। সে ভাবতেও পারেনি আজরাফ তার শরীরের উপর পড়ে যাবে। আজরাফ এক হাতে মুখের পানি মুছে নাজিবার উপর পড়ে থাকা অবস্থায় বলে, কথাটুকু বলে আকস্মিক নাজিবার দুবাহু ধরে বাথটাবের পানিতে মুখ চুবাতে লাগলো আজরাফ। নাজিবার অবস্থা কাহিল হয়ে গেল। নাক মুখে পানি ঢুকায় কাশতে লাগে সে। কোনো কথা ছাড়া আজরাফ নিজেই নাজিবাকে কোলে উঠিয়ে নেয়। সেদিন আজরাফের মতো আজ নাজিবাও ঠকঠক করে খিদে কাঁপছে। তাকে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড় করিয়ে রেখে আজরাফ ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আলমারি খুলে গরম পোশাক এনে নাজিবার পাশে রেখে দেয়। সেও রাগে কোনো রকম কথা ছাড়াই আজরাফকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের বাইরে পাঠিয়ে দেয়। আজরাফ বাঁকা হেসে বলে, টক্কর তো এমন মানুষের সাথেই দেওয়া উচিত যার টক্কর দেওয়ার যোগ্যতা প্রখর। আই লাইক ইউর কম্পিটিশন উইথ মি মিসেস বিবিজান। নাজিবা তোয়ালে শুয়ে ভালো মতো মুছে রাগে গজগজ করে চিল্লিয়ে বলে, মিস্টার করলা সাদা কাউয়ার বফ, আমাকে পানিতে চুবানোর শোধ আমি নেবই। তার জন্য বিবিজান আপনাকে দরজা খুলে আমার সামনে মুখোমুখি হতে হবে। পারবেন তো হতে? হ্যাঁ হ্যাঁ, 100 বার পারবো। কথাটি বলতেই নাজিবা চমকে গেল। সে ভুলেই নিজেই সর্বনাশ করে দিল। আজরাফ ওয়াশরুমের বাইরে থেকে তালি বাজিয়ে বলে, বাহ, এই না হলো মিসেস বিবিজানের মতো কথা। তো বিবিজান, আপনার বরমশাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। মৃদু হেসে আজরাফ আলমারি খুলে নিজের উইন্টার স্যুট পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ারে চুল শুকাতে লাগলো। অন্যথায় নাজিবার কাছে ঘোমটা দেওয়ার মতো কিছু নেই। পরনে শাড়িটাও খচ্চর ব্যাটা ভিজিয়ে দিয়েছে। এখন সে নিজেকে মেলে ধরলে আজরাফকে গুণের জালে ফাঁসানোর পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই সে 2-3 মিনিট ভাবতে লাগলো কেমনে আজরাফের চোখ ফাঁকি দিয়ে পালানো যায়। পরক্ষণে তার মাথায় অসাধারণ বুদ্ধি চাপে। সে গলা ঝেড়ে ওয়াশরুমের দরজা ফাঁকা করে করুণ গলায় বলে, কষ্ট করে কুসুমা ভাবিকে ডাক দিন। আজরাফ ভ্রু কুচকে তাকিয়ে বলে, কেন? আমার একটু সমস্যা হয়েছে, আর্জেন্ট ভাবিকে লাগবে। ও, বুঝতে পেরেছি। তুমি অপেক্ষা করো, ডাকতে যাচ্ছি আমি। কথাটি বলে তৎক্ষণাৎ আকবরের রুমের দিকে পা বাড়ায় সে। তাকে বেরোতে দেখে নাজিবা তার ভেজা কাপড়গুলো নিয়ে দৌড়ে তার রুমে গিয়ে দরজা জানালা ভালো মতো লাগিয়ে বিছানায় কম্বল জড়িয়ে শুয়ে পড়ে। আশরাফ রুমে এসে তাকে পায়চারি করছে। সে বুঝে উঠতে পারছে না কেমনি এইটুকুন মেয়েটা তাকে বোকা বানালো। এই মেয়েটার সব কিছুতেই বাড়াবাড়ি ভেবেই স্থির হয়ে সোফায় বসে পড়ল। গায়ে নিয়ে মাথার পেছনে হাত গুজে আনমনে বলে, আমি কেন তার চিন্তা করছি? এই 3 দিন সামনে আসেনি বলেই কি আমি বেশি মিস করছি? না না, মেয়ে বেশি নিজের ভাব জমিয়েছিল, একদম উপড়ে ফেললাম। আমাকে সেদিন ধাক্কা দিয়ে সমুদ্রে ফেললো। তাও মেয়েটার আল্লাহর কাছে শুক্রিয়া করা উচিত, শুধু ভিজিয়ে দিয়েছি। অন্য স্বামী হলে আরও কিছু করতো। কপাল করে আমার মতো স্বামী পেয়েছে। হ্যাঁ, ধুরো, তাতে কি আজও তো আমাকে বোকা বানিয়ে পালিয়েছে মেয়েটা। পাগল মেয়ে একটা।
আজরাফ নিজের মতো বিড়বিড় করে ভাবনার রফাদফা করে দিচ্ছে, অথচ সে যে একটু একটু করে মেয়েটার প্রতি আগ্রহে জড়িয়ে যাচ্ছে তা সে বুঝতেই পারছে না। 3 ঘন্টা পরে নাজিবা ঘুম থেকে উঠে দেখল দুপুর 1টা বেজে গিয়েছে। সে চট করে উঠে বসে, মাথায় হাত রেখে আজ ভোর সকালে আজরাফের করা কাণ্ডের কথা ভেবে হেসে দেয়। কেননা ভোরের সূর্য উদয়ের সময়টিতে নাজিবা ভোরের সকাল উপভোগ করছিল। তবে এতে সে প্রশান্তি পেলেও মন খারাপটা তার যায়নি, কারণ আজ 3 দিন ধরে সে আজরাফের সামনে যায় না। তার বাবার মায়ের ব্যাপারে সে রাতের কথাগুলো সে ভুলতে পারেনি, তাই সে ইচ্ছাকৃত এড়িয়ে চলতে থাকে আজরাফকে। এতে সে মাঝে মধ্যে খেয়ালও করেছে যে আজরাফ তার এড়িয়ে চলাটাকে পাত্তা দেয় না, বিধায় তার অভিমান তীব্র হয়ে ওঠে। আজ মন ফুরফুরে করতে সে রান্নাঘরে গিয়ে নিজের জন্য সুস্বাদু কফি বানায়। কফির রং ঘন ও ফেনা হওয়ায় বেশ খুশি হলো বটে। যেই না কফির মগে চুমুক দেওয়ার জন্য ঘোমটাটা সরাবে, তখনই আজরাফ এসে ছো মেরে কফির মগ ছিনিয়ে নেয়। হকচকিয়ে ঘোমটা টান টান করে ফেলে নিজের। আজরাফ গরম কফির মগে চুমুক দিয়ে নাজিবার দিকে আর চোখে চেয়ে বলে, কফিটা দারুণ হয়েছে, আই লাইক ইট। নেক্সট টাইম থেকে আপনি আমার জন্য কফি বানিয়ে আনবেন বিবিজান, বুঝেছেন? সরাসরি আদেশ পাওয়ায় নাজিবা তেতে উঠল, মুখ ভেটকিয়ে বলে, আপনি না বলছিলেন নিজের চরকায় তেল দিতে, তো আমি কোন খুশির ঠেলায় আপনার চরকায় তেল মাখতে যাব? হ্যাঁ, বিবিজানের কথা শুনে আজরাফ প্রত্যুত্তর না করে অবশিষ্ট কফি খেয়ে মগটা ধুয়ে রেখে দেয়। স্বামীর নিশ্চুপতায় নাজিবার অভিমান বাড়লেও পাত্তা দেয় না। সে রান্নাঘর থেকে বেরোনোর আগে আজরাফ অনাকাঙ্ক্ষিত এক কাণ্ড করে ফেলল। নাজিবাকে চেপে ধরে কোলে উঠিয়ে নেয়। চমকে গেল সে। হাত পা ছোঁয়াছুঁড়ি করতে চাইলে আজরাফ চোখ রাঙিয়ে তাকায়। ঢোক গিলে চুপ হয়ে যায় সে। অতএব ভাবনার ইতি টেনে হেসে দেয় নাজিবা। হানমনে নিজেকে বলে, আপনি ধীরে ধীরে আমায় মিস করা শুরু করেছেন জনাব। আপনি নিজেও জানেন না আপনি যে আমার পাগলামিপনায় আবদ্ধ হয়ে পড়েছেন। দরজায় টোকা পড়ার শব্দে চোখ ফিরিয়ে বলে, জি ভাবি, বলুন। নাজিবা, তুমি আসবে না খেতে? সেই যে সকালে ঘুম গেলে, পেটে কোনো খাবার গিয়েছে? ফ্রেশ হয়ে জলদি আসো খেতে। আচ্ছা ভাবি, আপনি যান, আমি আসছি। কথাটুকু বলে চটজলদি ফ্রেশ হতে চলে যায় সে। 10-11 মিনিট পর বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আছড়ে নেয়। হঠাৎ সে তার হাতের কবজিতে লালচে দাগ দেখে চমকে যায়। তার মনে পড়ে যায় 3 দিন আগের কথায়। 3 দিন আগে নাজিবার হাতের কবজি ছিঁড়ে রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে। তার অজ্ঞানরত অবস্থায় বার কয়েক খাদিজা বেগম এসে দরজায় টোকা দিয়েছিল। তিনি চিন্তিত। মেয়েটিকে সেই সকাল থেকে নিচে না দেখে শান্ত মনে চিন্তা এসে ভর করল। কোনোভাবে তার নাতির সেবা করতে করতে সে নিজেই কোনো অসুস্থ হয়ে পড়ল না তো। এইভাবে তিনি পুনরায় দরজায় টোকা দেন। কোনো সারা শব্দ না পেয়ে তৎক্ষণাৎ আজরাফকে কল লাগায়। আজরাফ অফিসের কন্ট্রোল রুমে ফাইলস জমা দিয়ে সেগুলোর ফাইনাল ডেলিভারি ডেট নিয়ে ডিসকাস করছিল। তোর মধ্যে তাদের কল দেখছে সে, তবে রেসপন্স করার মতো সুযোগ পায় না। প্রায় 1 ঘন্টা পর সে ফ্রি হয়ে তার কেবিনে এসে নিজ চেয়ারে বসে পড়ে। দাদিকে কল করার কথা তার আর মনেই রইল না। ফোন ঘাটাঘাটি করার জন্য পকেট থেকে ফোন বের করতেই দেখে নোটিফিকেশনে দাদির 20 বার কল। বাসায় কারো কিছু হলো না তো, এই ভেবে সে দ্রুত দাদিকে কল লাগায়। কিন্তু এখন আর দাদিকে কলে পাওয়া যাচ্ছে না। স্থির মনটা যেন হুট করে অস্থির হয়ে গেল আজরাফের। দাদিকে কলে না পেয়ে তৎক্ষণাৎ বাসার ল্যান্ডফোনে কল লাগায়। তখন উদাসীন মনে কলটা রিসিভ করে কুসুমা ভাবি। তিনি একরাশ মন খারাপি নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আজরাফ সালামের জবাব দিয়ে বলল, ভাবি, বাসায় সবাই ঠিক আছে তো? দাদির এত কল দেখলাম, আমি কাজে ব্যস্ত ছিলাম বলে রেসপন্স করতে পারিনি। দাদি কি কোনোভাবে অসুস্থ হয়ে? তার কথায় অপরিপূর্ণতা টেনে কুসুমা ভাবি মন খারাপের সুরে বলে, ভাইয়া, আপনি হয়তো জানতেন না, নাজিবা ভাবির পাগলামি যেন কন্ট্রোলে থাকে। তার জন্য সে প্রতি রাতে ডিনারের পরপর মেডিসিন খেত। গত রাতে হয়তো মেডিসিন খায়নি, তাই আজ সকাল থেকে নিজের রুম থেকে বের হয়নি। এই জন্যই দাদি বারবার ভাবির রুমে গিয়ে দরজা ধাক্কিয়েছিলেন, কিন্তু ভাবি দরজা খুলছেন না দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি গার্ড ডেকে দরজা ভাঙতে।
কথাটুকু বলে কুসুমা ভাবি আর কথা বলতে পারছে না। সে শাড়ি আঁচড়ে মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করে। সে বাকি কথা বলার পূর্বেই কল কাট হয়ে যায়। আজরাফের হাত পা জমে গেল মুহূর্তেই। কি শুনলো সে এসব? তার দায়িত্ব থেকে সে এভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, যার দরুন একটা মেয়ের জীবন ঝুঁকিতে পড়েও আজরাফ তৎক্ষণাৎ তার গার্ডকে কল লাগায়। বাকি তথ্য তার থেকে জেনে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কুসুমা ভাবির মুখ থেকে কথাগুলো শুনে হতবাক হয়ে যায় নাজিবা। তার স্বামী তার অসুস্থতায় ছুটে আসবে, এটাই তো সে চেয়েছিল। সেদিন সবাই ভেবেছিল তার পাগলামিপনার কারণে সে নিজের আহত করেছে। আসল সত্য যে কারো জানা নেই। কোনো মতেই নিজের হাতে তুলো লাগিয়ে ব্যান্ডেজ পেঁচিয়ে নেয়। তারপর লম্বা হাতা থ্রি পিস পরে প্রথমে জোহরের নামাজ আদায় করে নেয়। আজ থ্রি পিসের ওড়না মাথায় দিয়ে ঘোমটা স্বরূপ পড়ল, কেননা তার হাতের লালচে দাগ যদি কারো চক্ষুগোচর হয় তবে কারো প্রশ্ন থেকে রেহাই পাবে না। বিধায় বুদ্ধিটা কাজে লাগায়। আজ শুক্রবার হয়, লাঞ্চ টাইমে খাবার টেবিলে সকলে খেতে বসেছে। নাজিবা আর চোখে সাদা পাঞ্জাবি পরিহিত আজরাফকে দেখল। তার হার্টবিট যেন মুহূর্তেই বেড়ে গেল। সকালে তো তাকে নাস্তানাবুদ করে ছেড়েছে, বোকা বানানোর জন্য কি আবারও প্রতিশোধ নেবে? সেই ভয়ে মনে মনে চুপসে যাচ্ছে নাজিবা। আজরাফ তার বউকে আসতে দেখে বাঁকা হাসল। তার এই হাসি দেখে এক ঢোক দিলে নাজিবা। সে সন্তর্পণে তার দাদি শাশুড়ির পাশে বসতে নিলে গম্ভীর কণ্ঠ শুনে থেমে যায়। আজরাফ তার প্লেটে বিরিয়ানি বেড়ে মুরগির রোস্ট নিয়েছিল। সেই সময় গম্ভীর গলায় বলে, বিবিজান, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, বিয়ের পর বউরা তাদের নিজ হাতে স্বামীকে খাবার খাইয়ে দেয়। তাই বিবিজান, কষ্ট করে আপনি ওই চেয়ার ঠিকভাবে রেখে আপনার স্বামীর পাশের চেয়ারে এসে বসুন। তার মুখে স্পষ্ট শয়তানি হাসি দেখতে পাচ্ছে নাজিবা। তাতে দাঁত চেপে হে হে হেসে কুসুমভাবের পাশ কেটে আজরাফের পাশে গিয়ে বসে। তাদের দেখে বাকিরা মিটমিটিয়ে হেসে খাবার খাওয়ার মনোযোগ দিল। অন্যথায় আজরাফ সকলের চক্ষুর আড়ালে তার বাম হাত নাজিবার কামিজ ভেদ করে কোমরে রেখে হালকা চাপ দেয়। কেঁপে ওঠে নাজিবা। বিবিজান, আস্তে মুচড়ামুচড়ি করো, সবাই বুঝতে পারলে তুমি লজ্জা পাবে। আমাকে যে সকালে বোকা বানালে তার শাস্তি এখন মুখ বুঝে সহ্য করো। এখন দেখো আমি কি করি। নাজিবা মোচড়ামুচড়ি করায় কথাটি তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে আজরাফ, কিন্তু স্বামীর শেষের কথায় ভ্রু কুঁচকে তাকায়। আজরাফ ভাব নিয়ে তার দাদিকে প্রশ্ন করে, দাদি, স্বামী স্ত্রী একে অপরের হাতে খাওয়া সুন্নত, তাই না? খাদিজা বেগম শুনে হ্যাঁ বলে। এতে নাজিবার মুখ পাংশুটে হয়ে যায়। কেমনি নিজেকে আজরাফের কাছ থেকে ছুটাবে সেই পরিকল্পনা করেই যাচ্ছে। আজরাফ বাঁকা হেসে নাজিবার কোমরে ছোট ছোট চিমটি কেটে দেয়। আকস্মিক চিমটি কাটা চিৎকার করে ওঠে সে। আজরাফ ব্যতীত চেয়ারে বসা তিনজন ব্যক্তি ব্যতিব্যস্ত হয়ে উঠল। কুসুমা ভাবি অকপটে বলে ওঠে, ভাবি কি হয়েছে? পেটে কি বেশি ব্যথা করছে? হাসপাতালে নেওয়া লাগবে? খাদিজা বেগমও চিন্তিত গলায় বলে, হ্যাঁ রে নাতবু, তোর কিছু লাগলে বল, এখনই আনতে পাঠাচ্ছি। না না দাদি, আমার কিছু লাগবে না। আর ভাবি, আপনিও খাবার খান, আমি একদম ঠিক আছি। আসলে পায়ের ওপর মাছি বসেছিল, চুলকাতে গিয়ে টেবিলের কোনায় বাড়ি খেয়েছি। বাড়ি খেয়েছি। শেষ দু শব্দ আজরাফের দিকে চেয়ে দাঁত চিবিয়ে বলে নাজিবা। তারা চিন্তামুক্ত হয়ে খেতে লাগলো। সেও নিজের প্লেটে বিরিয়ানি নিতে গেলে সেই প্লেটটি দূরে সরিয়ে আজরাফ নিজের প্লেট এগিয়ে দেয়। মহা বিরক্ত হয়েছে এমন ভান করে আজরাফকে খাইয়ে দিচ্ছে সে। এখানে আজরাফ তার শোধ তুলতে পারছে ভেবে খুশি হচ্ছে, আর নাজিবা ঘোমটা আড়লে চোখ ভরা খুশি নিয়ে স্বামীকে খাওয়িয়ে দিচ্ছে। সে জানে আজরাফকে বোকা বানানোর জন্য প্রতিশোধ নিচ্ছে। যদি সামান্য একটু বোকামিও তাদের সম্পর্কটা স্বাভাবিক করে, তবে ক্ষতি কই? হঠাৎ দরজায় খোলার শব্দে সকলে দরজার দিকে তাকায়। নতুন একটি নার্স এসে লোকটিকে মেডিসিন ও ইঞ্জেকশন দিয়ে চলে গেল। তার সামনে কোনো ধরনের অসহায়কতা দেখায়নি লোকটি, আর তার সঙ্গে থাকা মহিলাটাও। তিনি নার্স যেতেই লোকটির কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলে, বাবা, আপনি ঠিকঠাক মতো ব্লাড নিচ্ছেন? মনে রাখবেন, তার স্বাদ না পেলেও অন্যদের থেকে অবশ্যই সাধ্যমতো পান করতে হবে, না হলে আপনার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। লোকটি হিংস্র দৃষ্টিতে দেয়ালে টাঙানো হারানো মেয়েটির ছবির দিকে চেয়ে থেকে বলে, এই এক মেয়ের সুস্থতার জন্য কত কি করলাম, তবুও সে পালিয়ে গেল। কি এমন করতাম? রাত বিরাতে একটু শরীরটার মধ্যে থেকে রক্ত নিতে চাইতাম, তাও হতে দেয়নি।
তা বাবা আপনি রক্তপান তো করতে পেরেছেন। সে যদি কোনোভাবে তার তাবিজ খুঁজে পেত তবে আপনাকে মেরে ফেলতে তার 1 সেকেন্ডও লাগতো না। কথাগুলো যেন লোকটির কানে গরম সীসা ঢালার মতো লেগেছে। তৎক্ষণাৎ মহিলাটির গলা চেপে হুঙ্কার দিয়ে বলে, এই মেয়ে কি বললি তুই? ওইটুকুন মেয়ে আমাকে মারতে পারবে? কখনো না। ওই মেয়েকেই আমি জিম্মি বাড়িয়ে আজীবন রেখে দেবো, দেখে নিস। বলেই মহিলাটির গলা ছেড়ে দিল আর তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। গলায় ছাপটা বেশ জোরেই লেগেছে তার। কাশতে লাগলো ক্রমান্বয়ে। লোকটি বিনা শব্দে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা শান্তি লাগলো তার। লোকটি রকিং চেয়ারে বসে নিজের মাথায় হাত দিয়ে ব্যান্ডেজ করা জায়গাটি খুব তীক্ষ্ণ চোখে খেয়াল করছে। একটানে ব্যান্ডেজ ছিঁড়ে ফেললো। মহিলাটিও টু শব্দ করলো না, কারণ জানে লোকটি সুস্থ হয়ে গিয়েছে। ব্যান্ডেজ ছিঁড়তেই দুজন অবাক, কারণ কপাল যে ফেটেছিল তার কোনো দাগ অবশিষ্ট নেই। মহিলাটি কাপা কণ্ঠে বলেন,